এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কী কী ফুল পাওয়া যায় সেসব ফুলের বর্ণনা দেওয়া হয়। ট্রেক করবার সময় কিন্তু কখনোই কর্পূর নেবেন না। যে কোনো ভ্রমণ পর্বই মানুষের শিক্ষার অঙ্গ, আর এই ট্রেক থেকেও আমরা প্রচুর কিছু শিখেছি। আমরা গাছ কাটতে থাকি তাহলে এই প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু থাকবে না, বিলীন হয়ে যাবে। আর আমার পেছনে যে গেটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্বর্গদ্বার। এই মানাগ্রামেই মিশছে অলকানন্দা নদী আর সরস্বতী নদী। আমাদের চার ধামের মধ্যে অন্যতম ধাম এই বদ্রীনাথ। গুড মর্নিং ফ্রম ঘাংড়িয়া। আজকে 10ই আগস্ট 2024 আর এখন ঘড়িতে সকাল 6:49। আমরা এই মুহূর্তে সকালের ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে আজকে আমরা যাব গোবিন্দঘাটের দিকে। তো আজকে আমরা গোবিন্দঘাটই থাকবো। তো গোবিন্দঘাট যেতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে পুলনা। তো পুলনা আমাদেরকে ট্রেক করে যেতে হবে। আর আমরা ঘাংড়িয়াতে ছিলাম 3 রাত 2 দিন। আর এই 2 দিনের মধ্যে আমরা কভার করেছি হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই দুটো কভার করার পর আজকে আমরা চলে যাব গোবিন্দঘাটে। আজকের ওয়েদার বেশ ক্লিয়ার। আমরা যে 2 দিন ছিলাম হেমকুণ্ড সাহেব করেছি আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স করেছি, সেদিন সকালবেলাটা ওয়েদারটা ঠিক ছিল, কিন্তু পরে অর্থাৎ দুপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। 2 দিনই আমরা বৃষ্টি পেয়েছি, কিন্তু আজকে ওয়েদারটা খুব শাইনি। এদিকে পুরো আকাশ পুরো নীল হয়ে আছে, একদম রোদ উঠেছে, পাহাড়ের চূড়ায় রোদের ছটা পড়ছে, খুব সুন্দর লাগছে। ওইদিকে হচ্ছে আবার যে দুটো পাহাড় দেখা যাচ্ছে, ওই দুটো পাহাড়ের মাঝখানে যে পেছনের যে পাহাড়টা, ওই দিক দিয়ে কিন্তু আমাদের যেতে হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর হেমকুণ্ড সাহেব যাই হচ্ছে আমরা এই দিকটা। আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু এখানকার হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখন বাজছে 7:21 আর আমরা এইমাত্র হোটেল থেকে চেক আউট করে এবার বেরোচ্ছি পুলনার দিকে। এই আমার পেছনে যে ট্যুরিস্ট ইনফরমেশন অফিসটা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেক দিন বিকালবেলায় 4টে থেকে একটা শো হয়, যেখানে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কী কী ফুল পাওয়া যায় সেসব ফুলের বর্ণনা দেওয়া হয়। এখানে একটা শো চলে। তো আপনারা যেদিন আসবেন সেদিন কিন্তু 4টের সময় এসে কি ফুল এখানে দেখানো হয় বা কি ফুল পাওয়া যায় তার যদি ডিটেলস জানতে চান, এখান থেকে আপনারা কিন্তু নথি পেয়ে যাবেন। আর এই ট্যুরিস্ট ইনফরমেশান অফিসটা আপনারা যখন ঘাংড়িয়া আসছেন গোবিন্দঘাট থেকে বা পুলনা থেকে, তখন কিছুটা আসার পরই বাঁ দিকে পড়বে। এখানে একটা কথা বলে রাখি, যখন আপনারা ঘাংড়িয়াতে এসে থাকতে চাইবেন বা থাকবেন, তো সবসময় চেষ্টা করবেন যে গুরুদুয়ারা আছে সেখানে থাকতে বা গুরুদুয়ারের আশেপাশে কোনো হোটেলে থাকতে। কারণ হচ্ছে আমাদের যখন হেমকুণ্ড সাহেব যেতে হবে বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে হবে, তখন ওই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। তো যদি পেছিয়ে থাকেন, অর্থাৎ ঘাংড়িয়া ঢোকার মুহূর্তে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে থাকেন, তাহলে আপনাকে অনেকবার ওই রাস্তাটা অতিক্রম করতে হবে। তো আমি বলবো ঘাংড়িয়াতে এসে গুরুদুয়ারে থাকতে বা গুরুদুয়ারের আশেপাশে কোনো হোটেলে থাকতে। একটা কথা প্রচলিত আছে যে ট্রেক করতে গেলেই নাকি কর্পূর লাগে। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। ট্রেক করবার সময় কিন্তু কখনোই কর্পূর নেবেন না। সব সময় জল খাবেন, জল খেয়ে নিজেকে হাইড্রেট করতে হবে। কর্পূর নিলে অনেক রকম সমস্যা থাকে, তো কর্পূর একদমই নেবেন না। যখন ট্রেক করবেন একটু একটু করে জল খেতে খেতে এগিয়ে চলুন। জলটা খেলে আপনার শরীরটা হাইড্রেট থাকবে, আপনার এগিয়ে যেতে সাহায্য হবে। কিন্তু কর্পূর আপনারা কিন্তু কখনোই ইউজ করবেন না। কথায় আছে অভাগা যেদিকে যায় নদী সেদিকে শুকিয়ে যায়। তো আমাদের ক্ষেত্রেও সেমই হলো। কারণ হচ্ছে আমরা 2 দিন ঘাংড়িয়াতে ছিলাম। 2 দিন ঘাংড়িয়াতে ওয়েদার এত খারাপ ছিল যে আমরা সেইভাবে ব্যাপারটাকে এক্সপ্লোর করতে পারিনি। কিন্তু আজকে যখন আমরা ফিরছি তখন দেখুন মেঘমুক্ত আকাশ,
চারিদিকে সূর্য রোদের ছটা পড়ছে, মানে একটা আলাদা ফিলিংস, একটা আলাদা অনুভূতি, এটা কিন্তু আমরা পেলাম না। আমরা পুলনা থেকে ঘাংড়িয়া যাবার দিন এই যে পেছনে আমার পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বইছিল, কিন্তু আজকে এই পোর্শনটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমাদের পুলনা থেকে যে ঘাংড়িয়া যাওয়ার ভিডিও সেটা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। আমরা এবারে যে ট্রেকটা করছি হেমকুন্ড সাহেব সহ ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তো এই ট্রেকটা আমরা একটা বেসরকারি ট্রাভেল এজেন্টের সঙ্গে করছি, ট্রেক গো ইন্ডিয়া। তো সেই ট্রেক গো ইন্ডিয়ার একজন সদস্য যিনি হচ্ছেন আমাদের রাকেশ ভাই, ইনি আমাদের এবারের গাইড। তো আজকের যে ভিডিও বা এই যে টোটাল যে সিরিজটা বা এই টোটাল যে ট্রেকটা, এই ট্রেকটা একমাত্র সম্ভব হয়েছে রাকেশ ভাইয়ের জন্য। রাকেশ ভাই আমাদেরকে খুব হেল্প করেছে। তো রাকেশ ভাই, आपको थैंक यू ये ट्रेक कंप्लीट करने के लिए। আমরা এই পুলনা থেকে পুলনা, অর্থাৎ এই পুলনা থেকে ঘাংড়িয়া, ঘাংড়িয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আবার ঘাংড়িয়া থেকে হেমকুন্ড সাহেব, ঘাংড়িয়া থেকে আবার পুলনা রিটার্ন, এই যে ট্রেকটা করছি, এই ট্রেকটা মোটামুটি আমরা 55 কিলোমিটার পথ কভার করলাম। তো এই ট্রেকটা করতে আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ হচ্ছে আমরা অনেকটা হাতে সময় নিয়ে এই ট্রেকটা শুরু করেছিলাম। মানে হচ্ছে প্রত্যেক দিন আমরা সকাল 7টা, 7:30টার মধ্যে বেরিয়ে গেছি ট্রেকটা করতে। তো সারাদিনটা হাতে পেয়েছি, মাত্র দিনে অ্যাভারেজ 13 থেকে 14 কিলোমিটার রাস্তা হাঁটা। তো এটা আরামসেই হাঁটা যায়, সময় নিয়ে হাঁটলে এই ট্রেকটা করতে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তাছাড়া এই ট্রেকটা করতে এতটা ক্লান্ত না হওয়ার কারণ হচ্ছে চারিদিকে বড় বড় সবুজ গাছ, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, রাস্তার ধারে এরকম ছোট ছোট ফুলের গাছ, হাওয়া পেলে গাছগুলো নড়ছে, মনে হচ্ছে আপনাকে স্বাগত জানাচ্ছে। এই সমস্ত রকম ফিলিংস নিয়ে কিন্তু আপনার যে ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু থাকবে না। সেই কারণেই হয়তো এই ট্রেকটা আমরা কভার করেছি খুব ভালোভাবে, আমাদের মধ্যে কোনো রকম ক্লান্তি নেই। আমরা ঘাংড়িয়া থেকে পুলনা যাবার পথে আর একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে স্নেক লিলি। এটাও কিন্তু একটা বিরল প্রজাতি হয়ে গেছে এই লিলিটা। এখন দিনের বেলা, সকাল 8:30 বাজছে খুব জোর হলে। আমার সামনেও কেউ নেই আর আমার পেছনেও কেউ নেই, একটা নিঝুম পরিবেশ, একটা রোমহর্ষক ফিলিংস, নিজেরই ভয় লেগে যাচ্ছে মাঝে মাঝে। এবারের এই ট্রেক থেকে আমরা বহু কিছু শিখেছি, বহু কিছু জেনেছি। ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে জেনেছি, ভারতবর্ষের সংস্কৃতি সম্বন্ধে জেনেছি, ভারতবর্ষের ঐতিহ্য সম্বন্ধে জেনেছি। এই ট্রেকে আমরা ব্রহ্মকমল দেখেছি, যেটা একদম ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে গেছে। ব্রহ্মকমল, ব্লু পপি দেখেছি, আসার সময় স্নেক লিলি দেখলাম। এই ট্রেকটাকে আমরা সম্পূর্ণ স্মৃতিতে রেখে দিতে চাই। আমাদের শহরে উন্নয়ন মানে গাছ কেটে রাস্তা তৈরি করা, আর পাহাড়ে উন্নয়ন মানে গাছ রেখে রাস্তা তৈরি করা। এখানে রাস্তার মাঝে একটি গাছ রয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে আমাদের উচিত পরিবেশকে বাঁচানো, পরিবেশকে রক্ষা করা। পরিবেশকে রক্ষা করলেই কিন্তু আমরা এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবো। আস্তে আস্তে যদি আমরা গাছ কাটতে থাকি, তাহলে এই প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু থাকবে না, বিলীন হয়ে যাবে। তাই আমাদের সবসময় উচিত বনকে সুরক্ষা করা, বনকে রক্ষা করা।
এখন বাজছে 10:28 আর এই মুহূর্তে আমরা জঙ্গলচট্টিতে চলে এসেছি। তো আমরা মোটামুটি এখনও পর্যন্ত 3 থেকে 3.5 ঘন্টা পথ হাঁটলাম, আর এখান থেকে 2 কিলোমিটারের মতো বাকি আছে পুলনা। তো আমরা এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। আমরা যাবার সময় যে চায়ের দোকানটা দাঁড়িয়েছিলাম সেই চায়ের দোকানটাতেই দাঁড়িয়েছি। তো এখানে আমরা একটু চায়ের বিরতি নিয়ে নিচ্ছি। আর এই চায়ের দোকানটায় দাঁড়াবার কারণ হচ্ছে এখানে চাটাও বেশ ভালো ছিল, আর তাছাড়া সবথেকে বড় কারণ হচ্ছে এই জানলা দিয়ে, অর্থাৎ এই আমার পেছন থেকে একটা যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু এখান থেকে আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারছি। আর চায়ের সাথে এই সৌন্দর্যকে উপভোগ করবার জন্য কিন্তু আমরা এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি। এখন বাজছে 11:48 আর এই মুহূর্তে আমরা পুলনার যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে এসে পৌঁছেছি। আমাদের মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মতো সময় লাগলো এই রাস্তাটা কভার করতে। তো এই রাস্তার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু আমরা খুব ভালোভাবে উপভোগ করলাম। এরপর আমরা এখান থেকে যাব গোবিন্দঘাট। এখন বাজছে 1:15 আর আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছি হোটেলে। তো আমরা যখন 12টার সময় ঢুকেছিলাম আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, প্রায় একবেলা টাইম ছিল। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে কাছেই বদ্রীনাথ আর মানাগ্রাম এই দুটোকে ঘুরে দেখা যেতে পারে। তো আমরা এখানে একটা লোকাল গাড়ির সঙ্গে কথা বলেছিলাম। তো লোকাল গাড়িটা আমাদেরকে 3200 টাকা বললো 5 জনের জন্য। তো আমরা রাজিও হয়ে গেলাম। আমাদের এই গোবিন্দঘাট থেকে মানাগ্রাম খুব জোর হলে 27 কিলোমিটার, আর এই 27 কিলোমিটারে 3200 টাকা ভাড়াটা একটু বেশি। তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো অপশান ছিল না, তাই এই গাড়িটা রাজি হয়ে গেলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, গাড়িও পাইনি। তো আমরা আজকে মানাগ্রামটা কভার করব আর তার সঙ্গে বদ্রীনাথ ধামটাও ঘুরে আসবো।
এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রামে। আর এই মানাগ্রাম জুড়ে রয়েছে বহু ঐতিহাসিক কাহিনী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,500 ফুট উচ্চতায় অবস্থিত ভারতের প্রথম গ্রাম মানা। মানা গ্রামের প্রধান বৈশিষ্ট্য বাড়ির দেওয়ালে পৌরাণিক কাহিনীর পেন্টিং। এই বাম দিকে চলে যাচ্ছে ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, আর এই ডান দিকে চলে যাচ্ছে গণেশ গুফা, ব্যাস গুফা। আমরা প্রথমে ভীমপুল আর সরস্বতী ধামটা দেখে আসব। এবার এই বাঁ দিকের রাস্তা ধরে যাব সরস্বতী ধাম। এরকম পাহাড়ের নিচে এরকম চেয়ার করা আছে বসবার জন্য। আমার পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বর্গরোহিণী রাস্তা। পঞ্চপাণ্ডবেরা যখন স্বর্গে যাওয়ার জন্য যে রাস্তাটা ব্যবহার করেছিলেন সেই রাস্তাটা কিন্তু এইটা। আর এই রাস্তা ধরেই যাওয়া যায় বসুধরা ফলস। এখান থেকে বহমান সরস্বতী নদীকে গুহা থেকে বেরিয়ে এসে প্রবাহ হতে দেখা যায়। আর মাত্র 700 মিটার এগিয়ে যাওয়ার পর অলকানন্দা নদীর সাথে মিশে গেছে এই সরস্বতী নদী। আর এই মিলনস্থলকে বলা হয় কেশব প্রয়াগ। পুরাণ অনুযায়ী ঋষি বেদব্যাস যখন মহাভারত রচনা করছিলেন সেই সময় এই সরস্বতী নদী প্রচণ্ড বেগে বয়ে চলছিল। সেই শব্দে ভগবান গণেশের মহাভারত লিপিবদ্ধ করতে অসুবিধা হলে ভগবান গণেশ বহমান সরস্বতী নদীকে অভিশাপ দেন বিলীন হয়ে যাবার। আর তারপর থেকে এই সরস্বতী নদীর অস্তিত্ব এই মানাগ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায়নি প্রয়াগ পর্যন্ত। এই সরস্বতী নদীকে উৎসর্গ করে এখানে একটি মা সরস্বতীর মন্দিরও রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানাগ্রামে। আর আমার পেছনে যে গেটটা, এই গেটটা হচ্ছে স্বর্গদ্বার। পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গে গিয়েছিলেন তখন এই রাস্তা দিয়েই গিয়েছিলেন। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় পঞ্চপাণ্ডবেরা যখন এই স্বর্গরোহিণীর পথ দিয়ে যাচ্ছিলেন যুধিষ্ঠির বাদ দিয়ে সবাই একে একে দেহত্যাগ করেছিলেন। বর্তমানে এই যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারের ডান দিকে পঞ্চপাণ্ডবদের মূর্তির প্রতিস্থাপনেরও কাজ চলছে। এখানে আর একটা মন্দির আছে, ত্রিপুরবালা সুন্দরী মন্দির, সেটা আমরা একবার দেখে নেব। এই পঞ্চপাণ্ডবদের দেহত্যাগের মধ্যে সর্বপ্রথম দেহত্যাগ করেন দ্রৌপদী। আর এই স্থানেই দ্রৌপদী দেহত্যাগ করেন। পরবর্তীকালে এই ত্রিপুরবালা সুন্দরী মন্দির প্রতিস্থাপন করা হয়। আর এই যে আমার পেছনে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরেই যাওয়া হয় বসুধরা ফলস। আর এই বসুধরা ফলস এখান থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার রাস্তা, এইটা ট্রেক করে যেতে হয়। আমার পেছনে যে পাথরটা দেখা যাচ্ছে এটাকেই বলা হয় ভীমপুল। পঞ্চপাণ্ডবেরা যখন স্বর্গে যাচ্ছিলেন তখন সরস্বতী নদীকে পার করবার জন্য ভীম এই পাথরটাকে এখানে রাখেন। আর এই পাথরের ওপর দিয়ে তারা স্বর্গের পথ ধরেন, সেই জন্য এই পাথরটাকে বলা হয় ভীমপুল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেদব্যাস গুহার সামনে। আর আনুমানিক 5330 বছর পূর্বের এই গুহা। এখানে বেদব্যাসজির মূর্তি আছে। আর এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি ফটো করতে পারলাম না।
এই গুহাতে বসেই ভগবান গণেশ মহাভারত লিপিবদ্ধ করেছিলেন। এই মানাগ্রামেই মিশছে অলকানন্দা নদী আর সরস্বতী নদী। এই যে বহমান প্রবাহ, এই বহমান প্রবাহটা হচ্ছে অলকানন্দা নদী, আর এই ডান দিক দিয়ে বয়ে আসছে সরস্বতী নদী। এই ডান দিকটা দিয়ে বসে এখানটা মিশছে, আর মিলিত প্রবাহ এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে বদ্রীনাথের দিকে। আর এই অলকানন্দা নদী আর সরস্বতী নদীর মিলনস্থল কেশবপ্রয়াগ নামে পরিচিত। আর এখান থেকে দেখা যাচ্ছে বসুধরা ওয়াটারফল। আমার ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, ওই দূরে হচ্ছে বসুধরা ওয়াটারফল। এটাও শোনা যায় পঞ্চপাণ্ডবদের মধ্যে সহদেব এই বসুধরা ওয়াটারফলের কাছেই দেহত্যাগ করেন। এটাও মনে করা হয় এই বহমান ওয়াটারফলের জল ছিটকে এসে আপনার গায়ে লাগলে তবেই আপনি পুণ্যি করেছেন। আমরা মানাগ্রামকে পেছনে ফেলে এবার চলে এসেছি বদ্রীনাথ। আমার সামনেই ভারত সেবাশ্রম সংঘ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,200 ফুট উচ্চতায় উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমালয় পর্বতমালার গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে অবস্থিত হিন্দু মন্দির বদ্রীনাথ। এই মন্দিরের অপর নাম বদ্রীনারায়ণ মন্দির, যেখানে ভগবান বিষ্ণুর 1 মিটার উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের মূর্তি বিদ্যমান। গঙ্গার পৃথিবীতে অবতরণকে স্মরণ করে বদ্রীনাথ মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেলা পালন করা হয়, যা মাতা মূর্তিকা মেলা নামে পরিচিত। বদ্রীনাথ মন্দির উত্তর ভারতে অবস্থিত হলেও এই মন্দিরের প্রধান পুরোহিত কেরল রাজ্যের নাম্বুদিরি ব্রাহ্মণ সম্প্রদায় থেকে নির্বাচিত হন। এই মন্দিরের উল্টো দিকে নরপর্বত অবস্থিত, অন্যদিকে নীলকণ্ঠ শৃঙ্গের পেছনে নারায়ণ পর্বত অবস্থিত। এখানে 2টি পুকুর আছে, নারদকুণ্ড ও সূর্যকুণ্ড। মন্দিরের ঠিক নিচে রয়েছে তপ্তকুণ্ড নামে উষ্ণ গন্ধক প্রস্রবণ। এই তপ্তকুণ্ডের গড় তাপমাত্রা প্রায় 55 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেকে মনে করেন মন্দিরে প্রবেশের আগে এখানে স্নান করা আবশ্যক। এখন বাজছে 5টা 27, আর আমরা বদ্রীনাথ মন্দির দর্শন করে এরপর আমরা হোটেলে ফিরে যাব। এখন বাজছে 6টা 40, আর এই মুহূর্তে আমরা হোটেলে এসে পৌঁছালাম। আজকে আমরা দুপুরে গিয়েছিলাম বদ্রীনাথ আর মানাগ্রাম, এই দুটো কভার করার পর আমরা এইমাত্র হোটেলে এসে পৌঁছালাম। তো আজকে সারাদিনে আমরা অনেকটাই ট্রেক করেছি। আমরা প্রথমে সকালে ঘাংড়িয়া থেকে এসছি পুলনা থেকে গাড়ি করে হোটেল থেকে আবার গিয়েছিলাম বদ্রীনাথ, মানাগ্রাম। তো অনেকটাই আমাদের আজকে জার্নি হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম।